গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব সবকিছু চালিকায় অর্থনীতির রাজনীতি। অর্থনীতি এপিঠ আর রাজনীতির ওপিঠ নিয়ে কথা বলতে চাই, জানতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই। দর্শক, আমন্ত্রণ লিডারশিপের আজকের আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান, আর পরিবেশিত হচ্ছে টিম স্টার টেকনোলজি, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এবং ইনটেক প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যেভাবেই বলি না কেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই আয়োজন। দর্শক, আমরা কথা বলতে চাই এই নেত্রীকে ঘিরে। অত্যন্ত চমৎকার দুজন অতিথি এবং আমাদের শ্রদ্ধাভাজন দুজন ব্যক্তিত্ব আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন। তারা কথা বলবেন বেগম খালেদা জিয়াকে ঘিরে এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে ঘিরে। প্রথমে আমি ডান দিক থেকে পরিচয় করিয়ে দিতে চাই রেজাবউদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিএনপি এবং সাবেক সভাপতি জাসাস। এবং বাম দিকে আছেন আবু সাদেক, চেয়ারম্যান এসএস গ্রুপ, পরিচালক পদপ্রার্থী এফবিসিসিআই। স্যার, আপনাদের দুজনকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি আয়োজনে আপনারা যুক্ত আছেন আমাদের সাথে। স্যার, আপনাকে দিয়ে আমি অনুষ্ঠান শুরু করতে চাই। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের কন্যা খালেদা খানম, ডাকনাম পুতুল। প্রত্যেক বাড়ি ফেনীর ফুলগাজী হলেও বেড়ে ওঠা দিনাজপুরে। এরপর জিয়াউর রহমানের সাথে বিয়ে এবং সংসার। তারপর তিনবার দেশের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী। সেই নেত্রীকে আমরা বিদায় জানিয়েছি। দেশ কাঁদছে এবং রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে। আপনি নিশ্চয়ই তার সাথে বহুবার আপনার স্মৃতি রয়েছেন। তার বর্ণাঢ্য জীবনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে স্মরণ করবেন? ধন্যবাদ আপনাকে। মহাকাব্যের মহাপ্রণয়নের এই দিনে তিনবারের প্রধানমন্ত্রী শুধু নয়, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের নেত্রী, যাকে আপসের নেত্রী বলা হয়, সেই নেত্রীর বিবাহের পর আপনি বলেছেন একটু আগে, সে সময় ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয় এবং বিয়ের পরে উনি করাচি চলে যান। তো সেই জিয়াউর রহমানের সংসার করতে যেয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন খুব সহজ সরল জীবন পালন করতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। সে সময় জাগো ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদলের আমি প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম এবং পরবর্তী পর্যায়ে 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন সাংস্কৃতিক অভিযাত্রা শুরু করেন, বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস, সেই সংগঠনের সাথে আমি সম্পৃক্ত হয়ে যাই এবং সেই সময় এই সংগঠনের যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ শুরু করি। জিয়াউর রহমানের শাহাদত বরণের পর বঙ্গভবনে প্রেসিডেন্ট সাত্তার সাহেবের যখন তাকে নির্বাচন করার জন্য প্রস্তাব দেওয়া হলো, তখন অন্য একটি গ্রুপ বিএনপির মধ্যেই তারা অন্য একজনের নাম প্রস্তাব করলেন, জিয়ানুল ইসলাম শিশুর নাম প্রস্তাব করলেন। সাত্তার সাহেবের নাম প্রস্তাব করা হয়েছিল। এসএবারি এটি সাহেব আমাদের সাবেক উপপ্রধানমন্ত্রী ছিলেন এবং যুবদলের সভাপতি ছিলেন আবুল কাসেম সাহেব। সেপ্রতি সাত্তার সাহেবকে প্রেসিডেন্ট করার জন্য প্রস্তাব করা হয়েছিল, কিন্তু রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির যে এখন মহাসচিব, 1900 আরও বেশ কয়েকজন তখন জিয়ানুল ইসলাম শিশুর নাম প্রস্তাব করলেন। তো সেই সময় একটা হট্টগোল শুরু হয়ে গেল পার্টির বঙ্গভবনে। সেই সময় আমরা জাসাসের পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে এবং মহিলা দলের পক্ষ থেকে আমরা আমাদের বসে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা বেগম জিয়ার নাম প্রস্তাব করলাম যে আমাদের প্রেসিডেন্ট প্রার্থী হবেন বেগম খালেদা জিয়া। তো বেগম জিয়ার নাম আসার পর সবগুলো স্তব্ধ হয়ে গেল। ওই দিনের মিটিং আর হলো না। 40 দিনের মাথায় শোক সভার, জিয়া রহমানের হত্যাকাণ্ডের 40 দিনের শোক সভা ছিল, শোক দিবস ছিল। তার 40 দিনের পরেই আমরা একটা প্রোগ্রাম করলাম জাসাসের পক্ষ থেকে শিল্পকলা একাডেমিতে, এক দশকের বাংলাদেশ, গাজী মাজহারুল আনোয়ার রচিত 71 থেকে 81, অর্থাৎ জিয়াউর রহমানকে নিয়ে। সেই অনুষ্ঠানে আমরা বেগম জিয়াকে নিয়ে আসলাম প্রথম। তখন রাজনৈতিক কোনো কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করলেন? রাজনৈতিক না, ঠিক একটা কালচারাল কর্মসূচি, জিয়াউর রহমানের জীবন ভিত্তিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে ওনাকে প্রধান অতিথি করা হলো। উনি শিল্পকলা একাডেমিতে সেই অনুষ্ঠানে আসছিলেন এবং তার পরবর্তী পর্যায়ে ওনাকে মেম্বার করার জন্য সবাইকে অস্থির হয়ে গেলেন। বিশেষ করে আমাদের সে সময় ফেরদৌস আহমেদ কুরেশি সাহেব ছিলেন, ডক্টর বদরুল চৌধুরী সাহেব ছিলেন, অবৈদুর রহমান সাহেব ছিলেন, তারপরে কর্নেল মুস্তাফিজ সাহেব ছিলেন, কর্নেল আকবর হোসেন সাহেব ছিলেন। অনেকেই তখন বিএনপির মধ্যে তারা চাচ্ছিলেন, আমরা বিশেষ করে যারা জাসাস করতাম, ছাত্রদল করতাম, বা যারা আমাদের মহিলা দল বা বিভিন্ন অঙ্গসহ নেতৃবৃন্দ, আমরা সবাই চাইলাম যে আমাদের দেশটাকে নেতৃত্বশূন্য হয়ে যাচ্ছে, এই অবস্থায় কি করা যায়। তখন কিন্তু আমরা বেগম জিয়াকে
আমাদের লিডারশিপে আসার জন্য খুব অনুরোধ করা শুরু তার করলাম। আগ্রহটা কেমন ছিল আপনারা যখন প্রস্তাব তার কোনো করলেন? আগ্রহ ছিল না। সে বলছে, দেখেন আমাকে আপনারা বলছেন, আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, ঢাকায় বাড়ি নাই, ঘর নাই, দুটো ছেলে নিয়ে খুব কষ্টে আছি। জিয়াউর রহমান যে বেতন থেকে আমার সংসার চলতো, এবং সেই বেতন থেকে যে সংসার চলতো, সে ফান্ড থেকে হয়তো সে মৃত্যু হয়েছে, তারপরে হয়তো কিছু টাকা পাবো, সেই সংসার ছেড়ে দুটো মানুষ করতে হবে আমাকে। আমাকে পলিটিক্সে টেনেন না আপনারা। কিন্তু আমরা আমাদের প্রয়োজনে, দেশবাসীর প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে বিএনপি লিডারশিপ একটা ভেকম হয়ে যাচ্ছে, এই জন্য তাকে কিন্তু আমরা দেশের প্রয়োজনে তাকে নিয়ে আসলেন। নিয়ে আসা এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো। যেতে চাই একটু আবু সাদেক ভাই আপনার কাছে। সাধারণ একজন গৃহবধূ থেকে ফার্স্ট লেডি, এরপর দেশের প্রধানমন্ত্রী, সকলের কাছে তিনি হয়ে উঠেছিলেন জনপ্রিয় আপসীন নেত্রী। আপনার কাছে আপনি থেকে কিভাবে স্মরণ করবেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। 11টার সময় নিউজটা শোনার পরে আমি শুধু অপেক্ষা করতেছিলাম জানাজাটা কখন হবে। যখন জানলাম যে জানাজা হবে 31শে জানুয়ারি দুপুর 2টায়, তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমি তাৎক্ষণিকভাবে চলে আসব। এবং ইনস্ট্যান্ট আমি এজেন্সির সাথে কথা বলে টিকিটটা চেঞ্জ করে আমি ওই দিনই রওনা দিছি। 30 তারিখ বিকেলেই রওনা দিছি। 31 তারিখ দুপুর 2:30টার সময় আমি বাসায় এসে পৌঁছাইছি। আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করতেছি একটি মাত্র কারণে, যে আমি এসে অন্তত জানাজাটা পড়তে পারছি। কারণ এমন একজন লোক নিয়ে আজকে আলোচনা সভার আয়োজন করছেন আপনি, ওনার সম্পর্কে আসলে মহাকাব্য রচিত হবে। সে 1945 থেকে 2025, 80 বছর। এই 80 বছর ওনার যে বর্ণাঢ্য জীবন, সেটাকে যদি আপনি বলেন এটা মহাকাব্য রচনা করলে আমার মনে হয় শেষ হবে না। সো আমি একেবারে ক্ষুদ্র একজন মানুষ হিসেবে, ব্যবসায়িক একজন লোক হিসেবে, বা ছোটোবেলায় রাজনীতি করেছি, রাজনীতিক একজন কর্মী হিসেবে আসলে ওনার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। আমাকে যদি 7 দিন কন্টিনিউ সময় দেন, তাও আমি আসলে ওনার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। তা আমি খুব সংক্ষেপে একটা জিনিস শুরু করি, সেটা হচ্ছে 71 সালে মুক্তিযুদ্ধ থেকে যদি শুরু করি। আমাদের শ্রদ্ধেয় নেতা জিয়া রহমান সাহেব যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, উনি সেক্টর কমান্ডার ছিলেন, তখন কিন্তু বেগম খালেদা, উনি পাকিস্তানে চলে গেছে, এরপর দেশে ফিরে এসে যুদ্ধ শুরু করছে। বেগম জিয়া কিন্তু তখন তার এই 2 সন্তানকে নিয়ে, তখনও কিন্তু উনি যুদ্ধের অলিখিত অংশ ছিল। ডাইরেক্ট হয়তো উনি যুদ্ধ করেনি, কিন্তু যুদ্ধের অলিখিত অংশ উনি ছিল। জিয়া রহমানকে অনুপ্রেরণা দেওয়াটা ওনার দায়িত্বের মধ্যে ছিল, সেটাই করছে। জিয়া রহমান যুদ্ধের ময়দানে সফলভাবে যুদ্ধটা পরিসমাপ্ত করে দেশকে স্বাধীন করেছে। এবং তার ইচ্ছা না থাকলে নিশ্চয়ই জিয়াউর না, রহমান কখনোই হতো না। সো ওনার ইচ্ছাতেই কিন্তু জিয়া রহমান দেশকে স্বাধীন করতে পেরেছে। হ্যাঁ, আমাদের অন্যান্য সকল নেতৃবৃন্দের অবদান আছে দেশ স্বাধীনতার ক্ষেত্রে। ধর্ম, বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবার অবদান ছিল, এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। বাট একজন সেক্টর কমান্ডার হিসেবে উনি অন্যতম রোল প্লে করছে। এরপরে আসেন 75 সালের পরিবর্তিত পরিস্থিতিতে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ওনাকে ক্ষমতায় আসতে বাধ্য করছে। দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে উনি কিন্তু ক্ষমতায় আসছে। উনি নিজের থেকে কখনো ক্ষমতায় আসে নাই, এবং দেশকে রাহমুক্ত করেছে উনি। 79 সাল পর্যন্ত উনি দেশটাকে একটা পর্যায়ে নিয়ে এসে তারপরে একটা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে নির্বাচনের মাধ্যমে। এবং যাদের কারণে দেশের অধঃপতন, তাদেরকেও উনি নির্বাচনের সুযোগ দিচ্ছে, তাদেরকেও বিদেশ থেকে আনছে। আমি আর কারণ নাম মেনশন নাই করি, বাট 79 সাল নির্বাচন উনি সর্বপ্রথম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। তারপরে 81 সালের 30শে মে ওনার মহাপ্রয়াণ, সেটাও জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে। ওনার অবদান, উনি কী কী কাজ করছে খুব সংক্ষেপে যদি বলি, খালকাটা কর্মসূচি ছিল অন্যতম, যেটা থেকে অনুপ্রেরণা এই দেশের যুব সমাজ থেকে আরম্ভ করে সবাই পাইছে। আমার আপন বড় ভাই, উনি এখন ইসলামী ব্যাংকের ডিপটি ডিরেক্টর হিসেবে আছে, উনি নিজে খালকাটা কর্মসূচিতে অংশগ্রহণ করছে। দিনের বেলা পড়াশোনা করতো, রাত্রেবেলা খালকাটা কর্মসূচিতে অংশগ্রহণ করছে। এটা কিন্তু অনুপ্রেরণা, এটা কিন্তু কেউ টাকার জন্য বা অন্য কোনো কিছুর জন্য, বাট প্রতিদিন রাত্রে যায় খাল কাটছে। এটা হচ্ছে শুধু জিয়া রহমানের আদর্শকে ধারণ করা। এরপরে উনি দায়িত্ব নিয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে। উনি কখনোই রাজনীতির লোক ছিল না, বেগম খালেদা জিয়া, বাট পরিবর্তিত পরিস্থিতিতে উনি যে দায়িত্বটা নিছে, সেটা উনি মানে অত্যন্ত সফল এবং সার্থকভাবে উনি ওনার রোলটা প্লে করছে। আপনি যদি বলেন সর্বপ্রথম ওনার আপসীন মনোভাবটা যদি একদম সর্বপ্রথম ধরেন, 86 সাল নির্বাচনে কেউ নির্বাচনে যাবে না স্বৈরাচার এরশাদের আমলে। এবং শেখ হাসিনা আওয়ামী লীগ এবং বিএনপির নেত্রী শেখ খালেদা জিয়া দুইজনেই এককভাবে মানে সিদ্ধান্ত নিচ্ছে যে জাতীয় নির্বাচনে কেউ যাবে না, ওনার আন্ডারে যদি কেউ যায় সে জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবে। বেগম খালেদা জিয়া তার কথা রেখেছেন, উনি কিন্তু নির্বাচনে যায় নাই। বাট আরেকজন কিন্তু কথা না রেখে এরশাদের আন্ডারে নির্বাচনে যায়, উনি জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হয়েছে। পরবর্তীতে এরশাদ কিন্তু শুধুমাত্র ওনার আপসীন নেতৃত্বের কারণে 88 সালে আরেকটা নির্বাচন দিতে বাধ্য হয়েছে হোসেন মোহাম্মদ এরশাদ, সেই সরকারকেও টিকে রাখতে পারে নাই। বেগম খালেদা জিয়ার তীব্র আন্দোলন, জনগণের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ সব কিছু মিলে 90 সালে 3 দলীয় জোটের রূপরেখার মাধ্যমে এরশাদের পতন হয়। এরশাদের পতন যখন হয় তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই আবেগঘন স্মৃতির কথা আমি কখনো ভুলতে পারবো না। আপনার স্মৃতি আরো শুনবো। আমি একটু যেতে চাই রেজাউদ্দৌলা চৌধুরী স্যার আপনার কাছে। 5টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, মোট 23টি আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছে বেগম খালেদা জিয়া। এমনকি বিএনপি সরকার গঠন না করলেও বেগম জিয়া কিন্তু কখনো হারেনি। তার যে তুমুল জনপ্রিয়তা,
মানুষের প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? যেহেতু দুইটা অধ্যায় বাংলাদেশের রাজনীতিতে, এটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জীবনী অধ্যায়, আর হলো আমাদের দেশের বেগম জিয়ার অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অধ্যায়টা হলো রাষ্ট্রীয় ক্ষমতায় এসে উনি বিএনপিকে প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ ব্রড বেস থেকে একদম তৃণমূল পর্যায়ে চলে গেলেন সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে। যে কথাটা উনি বললেন, জিয়াউর রহমান সাহেব 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করলেন। 1 নম্বর কাজ করলেন যে মানুষের ধর্মীয় মূল্যবোধকে তিনি প্রতিষ্ঠা করলেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠা করলেন, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস করলেন। এবং আওয়ামী লীগ শাসন আমলে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয়েছিল, আপনারা জানেন। এক দল ছাড়া কোনো দল থাকতো না। সে একদলীয় ব্যবস্থার পরিবর্তে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা চালু করলেন এবং সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সময়। জিয়াউর রহমান সাহেব সমস্ত সংবাদপত্রের অবাধ স্বাধীনতা দিয়ে দিলেন। এই কাজগুলো করার কারণে আরেকটা কাজ জিয়াউর রহমান করলেন, যে আমাদের আইডেন্টিটি, আমরা কারা, কি আমাদের পরিচয়। আপনারা জানেন 73-তে পার্লামেন্টে শেখ মুজিবুর রহমান উনি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বললেন যে আমরা এখন সবাই বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি এবং এই জাতীয় ভিত্তিতে আমাদের রাষ্ট্রীয় কাঠামো পরিচালিত হবে। তখন সন্তুল আমার পিতা মানবেন্দ্র নারায়ণ লারমা সেদিন দাঁড়িয়ে বললেন যে বঙ্গবন্ধু, আপনি তো আমাকে বলছেন বাঙালি হওয়ার জন্য, আমি তো চাকমা, আমি কীভাবে বাঙালি হব? আমার ভাষাও তো বাংলা না, আমার তো নিজস্ব ভাষা আছে। কিন্তু সে সময় তাকে বলা হয়েছিল বা তাদেরকে বলা হয়েছিল বাঙালি হয়ে যাও। এই যে কনফ্লিক্ট শুরু হলো আপনার পাহাড়ি এবং সমতলের মানুষের মধ্যে, বাংলা ভাষাভাষী মানুষ এবং অন্য ভাষাভাষী মানুষের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়ে গেল। সেখান থেকে কিন্তু এই যে আমাদের যে উত্তেজনা, পাহাড়ির সাথে একটা সম্পর্কের পতন শুরু হয়ে গেল। জিয়াউর রহমান সাহেব এই জিনিসটা চিন্তা করলেন যে না, এই কনফ্লিক্ট করা যাবে না। এটা বাংলাদেশের আমাদের সার্বভৌমত্বের মধ্যে, আমাদের সীমারেখার মধ্যে যারাই বসবাস করবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ, পাহাড়ি ওই যে উপজাতি বলেন আপনি, নৃতাত্ত্বিক গোষ্ঠী যাদেরকে বলেন, যে চাকমা বলেন, গারো বলেন, হাজং বলেন, মণিপুরে বলেন, এতে সবাইকে সমানভাবে একটা মূল্যায়ন করার চেষ্টা করলেন, মূলধারা আনতে এই এই কথাটা কিন্তু আমরা দেখতে পেলাম তারেক রহমান যখন তার দেশে ফিরলেন স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে, এই কথাটা কিন্তু তিনি জোর কণ্ঠে বলেছেন, সমতল এবং পাহাড়ি পাহাড়ের অঞ্চলে, মানুষকে, হ্যাঁ, হ্যাঁ। মানিয়ে। এই একটা আমরা মালা- এই বিষয়টি আরো কথা বলবো, যেতে চাই একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপের আজকের আয়োজন, আমরা নিতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সাদিক ভাই, আপনার কাছে আমি ফিরতে চাই। আপনি ব্যবসায়িক অঙ্গনের মানুষ, আপনি বিজনেসের মানুষ, অর্থনীতির মানুষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 থেকে 96 পর্যন্ত এবং 2001 থেকে 2006 পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এফবিসিসিআই সহ ব্যবসায়ীদের অঙ্গনে তিনি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনার কি সেই জিনিসগুলো স্মরণ আছে, বা আপনি তাকে কিভাবে তার এই পদক্ষেপগুলো মূল্যায়ন বা বিশ্লেষণ করবেন? আসলে আমি প্রথমে একটা শব্দ বলছি যে ওনার এত বেশি মানে কর্ম সম্পাদন উনি করেছেন, যেগুলি আমি 7 দিন কন্টিনিউ এখানে বললেও শেষ করতে পারবো না। উনি ব্যবসায়ীদের জন্য না, উনি সব সেক্টরেই কাজ করেছেন। উনি কাজ করেন নাই এমন কোনো সেক্টর নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি বাংলাদেশকে নিজের সন্তানের মতো তুলনা করছেন, পুরো দেশটাকে। উনি কিন্তু বিএনপির নেত্রী না। হয়তো আমার রেজাউদ্দৌলা ভাই বলতে পারেন উনি বিএনপির নেত্রী, আমি কিন্তু ওনাকে বিএনপির নেত্রী হিসেবে মানতে রাজি না। আমি ওনাকে দেশের নেত্রী, 18 কোটি জনগণের নেত্রী হিসেবে আমি ওনাকে মানতে চাই। এবং সর্বশেষ কিন্তু আমরা দেখলাম যে হ্যাঁ, গতকালকে জানা যায়, আপনি দেখছেন, জি, জি। আপনি বলেন তো বিএনপি কি কোনো আনুষ্ঠানিক কোনো প্রোগ্রাম করছে? কিচ্ছু করে নাই। করেনি। অথচ পুরো বাংলাদেশের জনগণ, পুরো বাংলাদেশ থেকে 64 জেলা থেকে লোকজন আসছে। আমি যখন জানাজায় অংশগ্রহণ করি, আমি 2:30টার সময় বাসায় ঢুকছি। আমি যখন টিভিটা ওপেন করলাম, আমি ভাবছি জানাজা শেষ হয়ে গেছে। তখন আমি টিভিতে দেখলাম যে জানাজা হবে 3টায়। সাথে সাথে আমি 10 মিনিটের মধ্যে গোসল করে আমি হেঁটে চলে গেছি। আমার বাসা থেকে আমি সর্বোচ্চ তাজমহল রোড পর্যন্ত যেতে পারছি, এরপর কিন্তু আমি আর যেতে পারি নাই। লোকে লোকারণ্য, মানে কেউ বলতেছে কোটি লোক হয়েছে, কেউ বলতে হয়েছে 60 লাখ, 70 লাখ, 80 লাখ। আমি এটাকে আসলে সংখ্যা দিয়ে ভাগ করতে রাজি না। আপনি দেখেন পুরো বাংলাদেশের- জনসমুদ্রে হ্যাঁ, পরিণত হয়েছিল। জনসমুদ্রে পরিণত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে বা আরেকটা শুনছে পৃথিবীর ইতিহাসে এত বৃহত্তম জানাজা কিন্তু আর হয় নাই। তো এটা কিন্তু শুধু বিএনপির অবদান না, এটা হচ্ছে ওনার ব্যক্তিগত অর্জন, Right, যে right. উনি পুরো দেশটাকে নিজের মনে করছেন। উনি কখনোই শুধু বিএনপির নেত্রী ছিল না। হ্যাঁ, দলের সভানেত্রী হিসেবে দলের দায়িত্ব পালন করছে, সেটার প্রতি শ্রদ্ধাবোধ থাকবে, কিন্তু উনি পুরো দেশের 18 কোটি জনগণের নেত্রী ছিল। এবং উনি বলছে আমার কিন্তু বিদেশে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের জনগণই আমার সন্তান। ওইভাবে উনি দেখছে। এবং বিদেশে কিন্তু উনি স্থায়ী হয়নি। হ্যাঁ, উনি চাইলে কিন্তু অনেক সুযোগ সুবিধা নিয়ে বিদেশে স্থায়ী হতে পারতো। আমরা আরেকজনের সাথে তুলনা যদি করি, উনি কিন্তু এখন বিদেশে আছে, অনেক আরামায়েশে আছে, আমরা সেই বিষয়ে নাই বলি। কিন্তু বেগম খালেদা জিয়া চাইলে আরো অনেক রাজকীয় জীবনযাপন করতে পারতো, বাট সেই রাজকীয় জীবনযাপন বাদ দিয়ে অনেক নির্যাতন, অত্যাচার সব কিছু সহ্য করে উনি কিন্তু দেশের মাটিতেই ছিল।
এবং সেই জিয়া রহমানের সেই গানটা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। জিয়া রহমানও তার মৃত্যু দিয়ে প্রমাণ করে গেছে প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশ তার কিন্তু বাংলাদেশ। তার মৃত্যু বাংলাদেশে হয়েছে, তার জানাজা বাংলাদেশে হয়েছে, মাটি বাংলাদেশে দিছে। একইভাবে বেগম খালেদা জিয়া প্রমাণ করে গেছে সে তার শেষ বাংলাদেশ প্রথম বাংলাদেশ, জীবনও বাংলাদেশ মরণও বাংলাদেশ। এটা কিন্তু ওনারা ওনাদের শেষ প্রয়াণের মাধ্যমে প্রমাণ করে গেছে। এবার আসলে আপনি ব্যবসায়ী সেক্টরের কথা যেটা বলছেন, আজকে যে বাংলাদেশের শিল্পায়নের কথা আপনি বলবেন, আজকে কিন্তু বাংলাদেশের প্রচুর হাজার হাজার ইন্ডাস্ট্রি হয়েছে। এই শিল্পায়নের সূচনা কিন্তু হয়েছে বেগম খালেদা জির হাত ধরে 91 সালে যখন উনি ক্ষমতায় আসছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে শিল্পায়ন কীভাবে শুরু হয়েছে, গার্মেন্টস সেক্টরের উন্নতি কীভাবে তৈরি হয়েছে। বিদেশে জিয়া রহমান শুরু করছে মূলত বিদেশে লোক পাঠানো, দক্ষ কর্মী পাঠানো, যেই সেক্টর থেকে আজকে সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স আসতেছে, যেটার উপর বাংলাদেশের অর্থনীতির ভিত দুইটা সেক্টর, একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর আর একটা হচ্ছে রেমিটেন্স। এই দুইটাই বাংলাদেশের মূল সেক্টর, একটা জিয়া রহমান হাত দিয়ে আর একটা বেগম খালেদা জিয়ার হাত দিয়ে। শিল্পায়ন পুরোটাই ওনার হাত দিয়ে তৈরি হয়েছে। আজকে যে আমরা বড় বড় শিল্প দেখতেছি, বড় বড় ইন্ডাস্ট্রি দেখতেছি, সবগুলো কিন্তু বেগম খালেদা জিয়ার অবদান। আরেকটু প্রশ্ন আমি একটু আপনার সাথে এখানে অ্যাড করি। আরেকটা জিনিস আপনি দেখেন, আজকে যে বাংলাদেশের রেভিনিউ 6 লক্ষ কোটি টাকার বাজেট বা 7 লক্ষ কোটি টাকার বাজেট, যেখানে শুধু রাজস্ব খাতের অবদান আছে অলমোস্ট 4 লক্ষ কোটি টাকা, রেভিনিউ আসতেছে 4 লক্ষ কোটি টাকা। এটাও কিন্তু সেই খালেদা জিয়ার হাত ধরে 91 সালে সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিল তখন উনি ভ্যাট প্রথা প্রচলন করছে। রেভিনিউর সূচনাও কিন্তু ওইখান থেকে। পাশাপাশি আপনি দেখেন বেগম খালেদা জিয়া যখন 2006 সালে ক্ষমতা থেকে চলে গেছে, তখন এদেশের খেলাপি ঋণ ছিল মাত্র 22,000 কোটি টাকা। সেই খেলাপি ঋণ আজকে 7 লক্ষ কোটি টাকার কাছাকাছি। কেন ইমাজিন, এই জিনিসগুলি কি দিনের পর দিন রাতের পর রাত বর্ণনা করে কি শেষ করা যাবে? ধন্যবাদ। আরেকটা বিষয়, সরি আমি বলতেছি, আরেকটা বিষয় ইন্টারফেয়ার করি। বেগম খালেদা জিয়া দুইবারই ক্ষমতা ছিলেন, 91 থেকে 96, 2001 থেকে 2006। ব্যবসায়ীদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, বিএনপি আওয়ামী লীগ বলতে কোনো ভেদাভেদ ছিল না। প্রকৃত যারা নেতৃত্ব তারাই কিন্তু নির্বাচিত হয়ে আসছে, প্রকৃত জনগণের ভোটে। এবং ওনার আমলে আব্দুল্লাহ আলমিন, উনি বিএনপির নেত্রী, ওনার আমলে আব্দুল্লাহ আলমিন সাহেব নির্বাচিত হয়েছে, ওনার আমলে সালমান রহমান নির্বাচিত হয়েছে, ওনার আমলে আব্দুল মতলুব আহমেদ নির্বাচিত হয়েছে, সবাই বিসিসিআই প্রেসিডেন্ট। এরা কিন্তু সবাই আওয়ামী লীগের, কিন্তু উনি এই জায়গায় কখনোই হস্তক্ষেপ করে নাই। বিভিন্ন পত্রিকাগুলি দেখতেন, বিভিন্ন রকম ব্যঙ্গাত্মক কাটেন, ওনার ক্ষমতা থাকালে কোনোদিন প্রতিবাদ করে নাই। তারেক রহমানের কণ্ঠ স্তব্ধ করে দিছে, কোনোদিন প্রতিবাদ করে নাই। বাট ওনারা কি, ওনাদের যোগ্যতা কি, সেটা কিন্তু গতকালকে জানা যায়, এদেশের জনগণ প্রুভ করে দিচ্ছে। এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো। আমরা যেতে চাই রেজাবুদ্দৌলা আপনার কাছে, আপনাকে একটু প্রশ্ন রাখতে চাই। 8ই ফেব্রুয়ারি 2018 সাল কথিত দুর্নীতির অপরাধে অভিযুক্ত হয়ে জেলে যেতে হয়েছে গণতন্ত্রের এই মাতাকে। তার জানাজার আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অবৈধভাবে জেলে প্রেরণ এবং চিকিৎসা না দেওয়ার কারণে তার এই মৃত্যু। আপনি কি বলবেন? এটা তো ঠিক যে একটা মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কয়েক বছর জেলে থাকতে হয়েছে। 1988 সালে বেগম জিয়া সহ যখন আমরা জামালপুরে নির্বাচন বিরোধী মিটিং করতে গেলাম, জামালপুরতে আসার পথে কালিয়া করে আমাদেরকে আটকালেন। তো আমাদের গাড়ির বহরে ছিলেন ডক্টর মোশাররফ হোসেন, বর্তমান স্থায়ী কমিটির সদস্য, ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, বিচারপতি টিএস খান, আর ম্যাডামের গাড়িতে আমি ছিলাম, জিয়াউর রহমান সাহেবের ছোটো ভাই কামাল সাহেব ছিলেন, ম্যাডাম ছিলেন, উইং কমান্ডার হামিদুল্লাহ গাড়ি চালাচ্ছিলেন। আমাদের গাড়িটা রাত্রিবেলা আটকে দিল, রাত 10টায় আমরা মিটিং করে ফিরছি, কালীগ্রাম মোড়ে ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে গাড়ি আটকানো হলো। কে আটকে দিল? কি আইন শৃঙ্খলা বাহিনী? আর্মি পুলিশ আর্মি যত হবে। তো জিজ্ঞেস করলাম যে কারা আটকাচ্ছেন, কী জন্য? তো ম্যাডাম জিজ্ঞেস করার পরে ওখানে যে ভদ্রলোক ছিল সে ম্যাডামের এডিসি ছিলেন আর কি, কামরুল, তো পুলিশ অফিসার, এডিশনাল এসপি ছিলেন। ম্যাডাম আমাদের তো কোনো উপায় নাই, আমাদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে, আর্মি তো চারিদিকে ঘেরাও করে রাখছে। পরে দেখলাম যে এমআইয়ের পক্ষ থেকে গ্রেপ্তার করা হচ্ছে, আমাদের থানায় নিয়ে যাওয়া হলো। নিয়ে আমরা থানায় গেলাম ঠিকই, কিন্তু ম্যাডামকে নিয়ে তারা চলে গেল আর্মি। 4 দিন তো ম্যাডামকে পাওয়া গেল না, আমাদেরকে নিয়ে টঙ্গী থেকে চ্যানেলা জেলে পাঠানো হলো, যে 26 সেল যেটা আর কি, যেখানে মোটামুটিভাবে যে চকি টকি দিয়ে থাকা যায় সে ব্যবস্থা করা হয়। তো আমি আর জিয়াউর রহমান সাহেব ছোটো ভাই একসঙ্গে ছিলাম, আমরা ডক্টর আমাদের মোশাররফ সাহেব এবং ব্যারিস্টার সালাম তালুকদার এক রুমে ছিলেন, এইভাবে থাকলাম। আর ম্যাডামকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর একটা পর্যায়ে ম্যাডামকে ছেড়ে দেওয়া হলো, ম্যাডাম পরে কোর্টে গিয়ে হাজির হলেন। এইভাবে ম্যাডামের উপরে কিন্তু সবসময় একটা অত্যাচার ছিল। আমি যে কথা আগে একটু বলতেছিলাম, লিঙ্কে বলতেছি, সেটা হলো কি, আমরা যারা আমাদের বাংলাদেশে বসবাস করি, আমাদের আইডেন্টিটি হলো বাংলাদেশি। এই যে পাহাড় সমতলে মানুষকে এক করে জিয়াউর রহমানের যে থিঙ্কিং, রেইনবো স্টোরি থিঙ্কিং, এই থিঙ্কিংটাই বেগম জিয়া ধারণ করলেন। এবং বেগম জিয়া সে রাজনীতি ধারণ করার কারণেই আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে কখনো মাথা নত করেন নাই। শুধু সামরিক শাসনের জন্যই যে আন্দোলন করতে পারত না, আধিপত্যবাদী শক্তির থাবা এখানে ছিল। কেন ছিল? আমাদের দেশের সম্পদ, আমাদের গ্যাস সম্পদ, আমাদের খনিজ সম্পদ, আমাদের দেশের তেল সম্পদ, এগুলো লুণ্ঠন করার জন্য এদের চারিদিকে আমাদেরকে একটা ষড়যন্ত্র ছিল। যে কথা ভাই বললেন
যে শেখ হাসিনা বললেন যারা নির্বাচনে যাবে তারা কিন্তু জাতীয় বেঈমান। তো ওই দিন রাত্রিবেলাই তারা নির্বাচনে চলে গেলেন এরশাদের অধীনে, জামাত এবং শেখ হাসিনা সহ চলে গেলেন, আওয়ামী লীগ সহ চলে গেলেন। ম্যাডাম বসলেন যে জামাত কীভাবে গেল, ম্যাডাম প্রশ্ন করলেন। তা আমাদের প্রশ্ন, জামাতের সঙ্গে আওয়ামী লীগ কী আন্ডারস্ট্যান্ডিং যে যেতে পারে? তো যাই হোক, সে সময় জামাত সেই নির্বাচনে গেল, কিন্তু বিএনপি বেগম জিয়া যায় নাই। বেগম জিয়া সমস্ত নেতাদের সঙ্গে কথা বলছে, ইউনিভার্সিটি টিচারদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছে যে না, এই নির্বাচনে যাওয়া যাবে না। এই যে আপোষহীন একটা নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটলো সেদিন। কোনো কম্প্রোমাইজ হয়তো বলা হয় তিনি আপোষহীন আপোষহীন নেত্রী, কোনো কম্প্রোমাইজ করে নাই। ইভেন কি আধিপত্যবাদের শক্তির কাছে কম্প্রোমাইজ করে নাই। ওনাকে অনেক সময় জিজ্ঞাসা করেছে আপনি কি ভারত বিরোধী? উনি বলছেন নো, আমি বাংলাদেশপন্থী। বাংলাদেশ আমার দেশ, এই দেশে মাটি মানুষ সবার নিয়ন্ত্রণ দায়িত্ব আমার, কারণ আমি রাষ্ট্রীয় ক্ষমতা আছি। এই দেশ আমার, দেশের মাটি আমার, সম্পদ আমার, এটা রক্ষা করতে হবে। জিয়া রহমান যে কথা বলছেন ওই জিনিসটা ধারণ করছেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া এবং বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল, এই কারণে 111 তো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করে নাই বলেই 111 হয়েছে বাংলাদেশে। এবং 111 হওয়ার কারণে বেগম জিয়া তার উপর আক্রমণ হলো, তার দুই সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমানকে কীভাবে নির্যাতন করা হলো আমরা তো দেখেছি সবগুলো। ফ্যানের সঙ্গে ঝোলায় তারেক রহমানকে কীভাবে ঝোলায় রাখা হয়েছে, তার কোমরটা কীভাবে ভেঙে দেওয়া হয়েছে। আরাফাত বাচ্চা ছেলে, তাকে কীভাবে একটা হার্টের রুগী বানায় দেওয়া হলো, বিনা চিকিৎসা তাকে মরতে হলো। স্যার আরও কথা বলবো আমরা, আমি যেতে চাই একটু সাদেক ভাই আপনার কাছে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিগত সরকারের শাসন আমল দেখেছেন, স্বৈর শাসকও নিশ্চয় আপনি দেখেছেন, এবং এই 16 মাস বর্তমান সরকারের 16 মাসও দেখছেন। আগামীতে আসলে আপনাদের প্রত্যাশাকে, নির্বাচনকে নিয়ে ভাবনা কি ব্যবসায়িক হিসেবে? একজন ব্যবসায়ী হিসেবে আমার কিছু অনুভূতি আছে, কিছু আবেগ আছে। আমি সেই জিনিসগুলো একটু শেয়ার করতে চাই আপনার সাথে। একটু আগে আমি আপনাকে বলছি, বেগম খালেদা জিয়ার আমলে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি। ব্যবসায়ীরা নিরপেক্ষে ব্যবসা করতে পারছে, সব দলের ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করতে পারছে, এবং ওনার বিরুদ্ধে অনেক অপপ্রচার করছে, তারপরেও কিন্তু উনি কখনো কোনো প্রতিবাদ করে নাই। খুব সংক্ষেপে যদি আপনি চিন্তা করেন, উনি খুব অল্প বয়সে স্বামী হারিয়েছে। এরপরে স্বামী যখন ছিল তখনও যুদ্ধে ছিল স্বামী। এরপরে উনি হারাইছে সন্তান, সব কিছু উনি হারাইছে। অথচ উনি কতটা দৃঢ়চেতা ছিলেন দেখেন, উনি কোনো জায়গায় কিন্তু আপোষ করে নাই। 96 সালে 15 ফেব্রুয়ারি জাতির প্রয়োজনে একটা ইলেকশন করতে হয়েছে, সেই ইলেকশন উনি জয়লাভ করছে। উনি কিন্তু চাইলে এখানে 5 বছর ক্ষমতা থাকতে পারতো, বাট উনি মাত্র 1 মাস বা 40 দিন, অল্প কয়েকদিনের মাথায় কিন্তু উনি ক্ষমতাটা ছেড়ে দিছে। অর্থাৎ জনগণকে সুযোগ দিচ্ছে, জনগণ যাতে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। কখনোই ক্ষমতাকে কক্ষিগত করে নাই। ইভেন 1/11 পরে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, মইনুল আহমেদ, যতটুকু আমাদের কাছে মেসেজ আছে, মইনুল আহমেদ সর্বপ্রথম প্রপোজালটা কিন্তু ওনাকেই দিছে যে ম্যাডাম আপনি ক্ষমতা আসবেন, শুধু আপনি আমাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি মেনে নেন। উনি মইনুল আহমেদকে ধমক দিয়ে বের করে দিছে যে না, অ্যাবসার্ড, কোনোভাবেই তুমি আমার রুম থেকে বের হয়ে যাও। উনি চাইলে তখনও ক্ষমতা, যে 2008 সালে যে পরিকল্পিত নির্বাচন হয়েছে, সেই পরিকল্পিত নির্বাচনের আগেই কিন্তু বেগম জিয়ার কাছে অফার দেওয়া হয়েছে, বাট উনি কিন্তু সেটা তো আগ্রহী ছিলেন না। এরপরে বিভিন্নভাবে ওনাকে ক্ষমতার প্রলোভন দেওয়া হয়েছে বিদেশ যাওয়ার জন্য, কোনোটাতেই কিন্তু উনি আপোষ করেন নাই। যেটার সর্বশেষ পরিণতি গতকালকে পুরো দেশবাসী দেখছে, পুরো বিশ্ববাসী দেখছে। ইভেন আন্তর্জাতিক এমন কোনো মিডিয়া নাই যেখানে ওনার মৃত্যু সংবাদ বা ওনার জানাজা প্রচার হয় নাই, সব জায়গায়। এটা কিন্তু অনেক বড় অবদান। বাংলাদেশ জন্মের পর থেকে আমার জানা মতে এরকম ঘটনা কখনোই ঘটে নাই। এখন আসেন আমাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা বললে ঠিক এভাবে বলবো, আবেদন। উনি ওনার বাবার আদর্শ ধারণ করেন। উনিও কিন্তু ছোটোবেলা বাবা হারিয়েছে, এরপরে ভাইকে হারিয়েছে, এরপরে মাকে হারিয়েছে। বর্তমানে ওনার কেউ নেই, ওনার আছে শুধু বাংলাদেশের 18 কোটি জনগণ। এবং 18 কোটি জনগণ যে ওনার, সেটা কিন্তু উনি গতকাল ওনার বক্তৃতা দিয়ে প্রমাণ করে দিছে। বাট কিছু রিউমার আছে, কিছু বদনাম আছে। এই জিনিসগুলির ব্যাপারে আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করব। ব্যবসায়ী, আমি জানি উনি যদি ক্ষমতা আসতে পারে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে, কোনো সন্দেহ নাই। বাট ক্ষমতা আসার পথে এই মুহূর্তে যে প্রতিবন্ধকতাগুলি তৈরি হয়েছে, সেই প্রতিবন্ধকতাগুলি দূর করা ওনার অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে। আমার বিশ্বাস যে উনি এগুলি করতে পারবে। বিশেষ করে চাঁদাবাজির যে রিউমারটা আছে, আমি ওনার কাছে বিনীতভাবে আবেদন করব, বিএনপির কোনো সৈনিক বা জিয়া রহমানের কোনো সৈনিক চাঁদাবাজি করতে পারে না। চাঁদাবাজি চলতেছে, এটা সত্য, বাট চাঁদাবাজিগুলি বিএনপির নাম দিয়ে করা হচ্ছে। এই জিনিসটা যেন উনি খুব কঠোরভাবে যে অ্যাটলিস্ট চাঁদাবাজদেরকে কোনো প্রশ্রয় না দেয়। বিএনপির নাম ভাঙায় চাঁদাবাজি করবে, অথচ বিএনপি কোনো লোক চাঁদাবাজি করতেছে না, চাঁদাবাজি কিন্তু হচ্ছে। সো এখন এটাকে যেই কোনো কিছুর বিনিময়ে কন্ট্রোল করে দেশে ব্যবসা বাণিজ্যের একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করবে। এবং আমার বিশ্বাস যে উনি ওনার যে দায়িত্বশীলতা বা ওনার কথাবার্তা, আচার আচরণ, ম্যাচুরিটি আমাদের তৈরি হয়েছে। দীর্ঘদিন কিন্তু বিগত সরকার ওনার কথা বলতে দেয় নাই, রেডিও টিভি সব জায়গায় ওনার প্রচার বন্ধ ছিল। অথচ গতকালকে দেখছেন কোথায় উনি অবস্থান করতেছে। পুরো জাতি ওনাকে ধারণ করে, পুরো জাতি। উনি বাবার আদর্শ ধারণ করছে, মার আদর্শ ধারণ করছে, সেইভাবে উনি দেশকে পরিচালনা করবে। দেশে ব্যবসা বাণিজ্যের অবারিত সুযোগ হবে, দেশে দলীয়করণ হবে না,
দেশের চাঁদাবাজি হবে না, দেশের মাস্তানি হবে না, দেশ সুসংগঠিতভাবে সামনের দিকে আগাবে। আমরা সবাই কন্ট্রিবিউট করব যাতে করে উনি সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে। আমরা নিশ্চয় চাই যে আগামী দিনে আমাদেরও দায়িত্ব ওনাকে সহযোগিতা করা যাতে উনি ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণ করতে পারে, যুব সমাজের জন্য বাংলাদেশ বিনির্মাণ করতে পারে। আবু সাদিক এবং রেজাউদ্দৌলা চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে আসবার জন্য। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজন দেখবার জন্য। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।